প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আমরা আজকে পদার্থবিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে বস্তুর উপর তাপের প্রভাব এর তৃতীয় ক্লাস। আমরা বিগত দুইটি ক্লাসে দেখেছি যে কঠিন পদার্থের প্রসারণ এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক। কঠিন পদার্থের প্রসারণে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ দেখেছি এবং এই দৈর্ঘ্য প্রসারণ সহগের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছি। শেষ দৈর্ঘ্য নির্ণয় করেছি। ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহগ একটু আলোচনা করেছিলাম আমরা দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডের দিকে চলে যাই। ক্ষেত্র প্রসারণ সহগ, আমরা কঠিন পদার্থের প্রসারণে ক্ষেত্র প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব, যাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে অনেকে এইভাবে লিখতে পারে। যাই হোক, আমরা এই হচ্ছে একটা বস্তু যার আদি ক্ষেত্রফল হচ্ছে A1। এই A1 আদি ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তু, এর তাপমাত্রা ডেল্টা টি বৃদ্ধি করার পর এর ক্ষেত্রফল আমরা ধরি এই হলো A2। তো এই A1 ক্ষেত্রফল বিশিষ্ট কঠিন পদার্থ, এর টেম্পারেচার আমরা ডেল্টা টি পর্যন্ত বা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার ফলে এর শেষ ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল হলো, শেষ ক্ষেত্রফল যেটা আমরা বলি সেটা হচ্ছে A2। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাকে যদি ডেল্টা এ দ্বারা প্রকাশ করে হয়, তাহলে বৃদ্ধি পেয়েছে A2 মাইনাস A1। টেম্পারেচার কতটুকু বৃদ্ধি করেছি আমরা, সেটা হচ্ছে ডেল্টা টি। ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, ডেল্টা এ A2 মাইনাস A1, অর্থাৎ শেষ ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বাদ দিলে যা হয় তা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। এবং ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা যদি বিটা দ্বারা প্রকাশ করি, ক্ষেত্র প্রসারণ সহগকে যদি আমরা বিটা দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা পাই বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই A1 ডেল্টা টি। এই হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই A1 ডেল্টা টি। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থকে বা কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারিত হবে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। আমি আবার বলি যে 1 বর্গমিটার অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলা হয় ওই কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। আর বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই A1 ডেল্টা টি। এই রিলেশন বা এই সূত্র দ্বারা আমরা এবার একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক সমস্যাটা আমরা এখানটা একটু মুছে ফেলি। গাণিতিক সমস্যাটা আমরা একটু লিখতে চাই। আমরা এই একটা পাত, সীসার একটা পাত, এর টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে, এর ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার। 4 মিটার স্কয়ার অর্থাৎ এই সীসার একটি পাত, এর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার। এবার আমরা যদি এর তাপমাত্রা 175 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করি বা
একে যদি উত্তপ্ত করি তাহলে ক্ষেত্রফল হয়, অর্থাৎ 175 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি এটাকে তাপ দেই তাহলে ক্ষেত্রফল হয় 4.033 মিটার স্কয়ার। তো আমি আবার বলছি, এটা সীসার পাত, এর ক্ষেত্রফল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 4 মিটার স্কয়ার, এবং এই পাতের তাপমাত্রা যখন 175 ডিগ্রি সেলসিয়াস তখন এর ক্ষেত্রফল হচ্ছে 4.033 মিটার স্কয়ার। এই সূত্র বা এই ডাটাগুলো ব্যবহার করে এই পাতের ক্ষেত্র প্রসারণ সহগ বিটা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রবলেম, অর্থাৎ বিটা এর মান নির্ণয় করবো আর ক্ষেত্র প্রসারণ সহগ আমরা নির্ণয় করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষেত্র প্রসারণ নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র অলরেডি লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই a1 ডেল্টা টি। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে যদি বলি যে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এ ইকুয়ালস টু 4.033 মাইনাস 4 মিটার স্কয়ার ইকুয়ালস টু 0.033 মিটার স্কয়ার। তোমরা যদি এটাকে এইভাবে লিখতে চাও যে আদি দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার স্কয়ার, শেষ দৈর্ঘ্য a2 হচ্ছে 4.033 মিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল্টা এ ইকুয়ালস টু a2 মাইনাস a1, অর্থাৎ এভাবে যদি লেখো তাহলে ডেল্টা এ ইকুয়ালস টু a2 মাইনাস a1, a2 এর মান এবং a1 এর মান বসিয়ে দিয়ে তারপরে তোমরা বের করতে পারো। আমি একটু সরাসরি লিখে ফেললাম যে দৈর্ঘ্য বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি আমি একটু সরাসরি লিখতে চাই আজকে, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি ইকুয়ালস টু 175 মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 150, অর্থাৎ 150 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে আমরা কেলভিনে নিয়ে যাব, 150 কেলভিনই হয়। আমরা এর আগে বলছি যে তাপমাত্রার পার্থক্য বা বৃদ্ধিতে কেলভিন এবং সেলসিয়াস স্কেলে কি মান দেয়, এর জন্য আমরা সেলসিয়াস সমান কেলভিন লিখে ফেলি। তো এর আদি ক্ষেত্রফলটা আমাদের প্রয়োজন, আদি ক্ষেত্রফল a1 ইকুয়ালস টু 4 মিটার স্কয়ার। তো এই ডাটাগুলো ব্যবহার করে আমরা যদি এই সূত্রটার মান বসিয়ে দিই, অর্থাৎ বিটা ইকুয়ালস টু ডেল্টা এ ডিভাইডেড বাই a1 ডেল্টা টি, এই মানগুলো যদি বসাই তাহলে কি আসবে? এই সূত্রে মানগুলো বসালে আসবে 0.033, তারপরে হচ্ছে 4 ইন্টু 150 সমান আসে 55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন, এই মান আসে। তাহলে আমরা বুঝলাম যে সীসার পাতের যে প্রবলেম দেওয়া ছিল যে 25 ডিগ্রিতে 4 মিটার স্কয়ার, 175 হচ্ছে 4.033, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কত? ক্ষেত্র প্রসারণ সহগ নিলে এই সূত্র আমরা অলরেডি লিখে ফেলেছি। এই সূত্রের সাহায্যে আমরা এই উপাত্তগুলো ব্যবহার করে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি। অর্থাৎ এই মান পেলাম, এই তথ্যের জন্য এই মান, এভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব। তো আরেকটা বিষয় আমরা যাই, আমরা আরেকটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে এই সূত্র থেকে আমরা কিভাবে শেষ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। আমরা এই সূত্রটাকে যদি আর গুণ দেই, বা ডেল্টা এ ইকুয়ালস টু বিটা a1 ডেল্টা টি, এই হয়, বা ডেল্টা এর সমান কি লেখা যায়? a2 মাইনাস a1 বিটা a1 ডেল্টা টি, বা a2 ইকুয়ালস টু a1 প্লাস বিটা a1 ডেল্টা টি, বা a2 ইকুয়ালস টু a1 যদি আমরা কমন নেই
তাহলে 1 প্লাস বিটা ডেল্টা টি, এই আরেকটা সম্পর্ক আমরা পেয়ে যাই, বা আরেকটা সূত্র বা একটা রিলেশন পেয়ে যাই। অর্থাৎ একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, শেষ ক্ষেত্রফল সমান হচ্ছে আদি ক্ষেত্রফল গুণ 1 যোগ ক্ষেত্র প্রসারণ সহগ ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এই সূত্রের সাহায্যে বা এই রিলেশনের সাহায্যে আমরা কোনো কঠিন পদার্থের শেষ ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ধরা যাক এখানে যদি এই দৈর্ঘ্য প্রসারণ সহগ মানটা 55 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন দেয়া থাকতো, এবং যদি বলা হতো যে 175 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত? এই সীসার পাত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 4 মিটার স্কয়ার, 175 ডিগ্রি সেলসিয়াসে কত, আর এর ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে 55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এই জাতীয় প্রবলেম সলভ করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। অর্থাৎ শেষ ক্ষেত্রফল নির্ণয় করতে যদি বলা হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি আমরা 175 থেকে 20 আগের মতো আমরা 175 থেকে 25 মাইনাস করে দিয়ে 150 ডিগ্রি সেলসিয়াস পাবো। বিটা এর মান দেওয়া আছে 55 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন। A1 যেটা সেটা হচ্ছে আদি ক্ষেত্রফল দেওয়া আছে 4 মিটার স্কয়ার। এবার এই মানগুলো যদি এই সূত্রে বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে A2 এর মান পাবো। আমি আবার বলছি যে যদি প্রবলেমটা এমন হয় যে একটা সীসার পাত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার, 175 ডিগ্রি সেলসিয়াসে কত, এর ক্ষেত্র প্রসারণ সহগ দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে শেষ ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই রিলেশনটি আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা ডেল্টা টি পাবো, শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বাদ দিলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে ডেল্টা টির মান। বিটা এর মান অলরেডি দেয়া আছে, আর A1 আদি ক্ষেত্রফলও দেয়া আছে 4 মিটার স্কয়ার। তো আমরা শেষ ক্ষেত্রফল এই মানগুলো বসিয়ে দিলে যে রেজাল্ট পাবো সেটি হবে এই সীসার পাতের শেষ ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এবং শেষ ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তোমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আরও যে পদার্থবিজ্ঞান বইতে আছে, এই জাতীয় যত সমস্যা আছে এই সমস্যাগুলো এইভাবে সমাধান করা যায়। এবার আরেকটি প্রসারণ সহগ আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আমরা আয়তন প্রসারণ সহগ গামা, আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করা হয়। আয়তন প্রসারণ হচ্ছে যে কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করার ফলে যদি এর আয়তন প্রসারিত হয় সেই প্রসারণটাকে আয়তন প্রসারণ বলা হয়। আয়তন প্রসারণের আদি আয়তন যদি V1 শেষ আয়তন V2 হয় তাহলে আয়তন প্রসারণ ডেল্টা V ইকুয়ালস টু V2 মাইনাস V1। তো আয়তন প্রসারণ সহগ কাকে বলা হয়? 1 ঘনমিটার আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু প্রসারিত হবে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলা হয়। আমি আবার বলছি যে কোনো কঠিন পদার্থের আয়তন যদি 1 ঘনমিটার হয়, এর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, অর্থাৎ 1 ঘনমিটার আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু প্রসারিত হবে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলা হয়। এখানে প্রসারণ সহগ নির্ণয়ের জন্য উপাদান কথাটা উল্লেখ করতে হবে, কারণ কঠিন পদার্থ যদি লোহার হয় আয়তন প্রসারণ সহগ হবে এক ধরনের, সীসার হলে এক ধরনের হবে, ইস্পাতের হলে এক ধরনের হবে, তামার হলে আরেক ধরনের হবে। ঠিক একইভাবে
দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বস্তুর উপাদান উল্লেখ করতে হবে। যদি লোহার দৈর্ঘ্য প্রসারণ আমরা নির্ণয় করি তো এক ধরনের লোহার দৈর্ঘ্য প্রসারণ পাবো, তামার এক ধরনের পাবো, সীসার এক ধরনের পাবো, ইস্পাতের আরেক ধরনের পাবো। তো আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা বলবো যে তার উপাদানের আয়তন প্রসারণ সহগ বলা হয়, উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়, উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। তো আমি যদি এই সংজ্ঞাটি আবার বলি যে কোনো কঠিন পদার্থের আয়তন যদি 1 ঘনমিটার হয়, অর্থাৎ 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে এর প্রসারণ যতটুকু ঘটে তাকে ওই কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ সহগ বলা হয়। একে গামা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি ধরি কোনো কঠিন পদার্থের আদি আয়তন হচ্ছে V1, শেষ আয়তন হচ্ছে V2, তাহলে আয়তন বৃদ্ধি ডেল্টা V ইকুয়ালস টু V2 মাইনাস V1 লিখতে পারি। এবং এই কঠিন পদার্থের যদি টেম্পারেচার ডেল্টা T বৃদ্ধি করা হয়, তাহলে গামা ইকুয়ালস টু পাবো ডেল্টা V ডিভাইডেড বাই V1 ডেল্টা T। এই একটা রিলেশন আমরা তৈরি করতে পারি বা একটা রাশিমালা তৈরি করতে পারি। তো গামা ইকুয়ালস টু কি পাবো? ডেল্টা V ডিভাইডেড বাই V1 ডেল্টা T। এই রিলেশন ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ কোনো কঠিন পদার্থের একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি এর আয়তন দেওয়া থাকে, পরবর্তী আরেকটা টেম্পারেচারে যদি আরেকটি আয়তন দেওয়া থাকে, এবং যদি বলা হয় যে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো, এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ধরো এই একটা কঠিন পদার্থ আমরা যদি লিখি এই একটা পদার্থ, এর আদি আয়তন যদি আমরা V1 এবং টেম্পারেচার ডেল্টা T বৃদ্ধির ফলে যদি আমরা V2 পাই, তো এই ক্ষেত্রে যদি আমরা মান বসাই যে ধরা যাক একটা কঠিন পদার্থ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হচ্ছে 100 cm3, অর্থাৎ 100 ঘন সেন্টিমিটার বা 1000 ঘন সেন্টিমিটার আমরা দিতে পারি। আমরা যদি 1000 ঘন সেন্টিমিটার দেই তাহলে হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হয় 1003.03 cm3। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হচ্ছে 1003.03 ঘন সেন্টিমিটার। এই ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগ গামা সমান হোয়াট? টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রিতে আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। তো এই ক্ষেত্রে আমরা টেম্পারেচার পার্থক্য ডেল্টা T আমরা পেয়ে যাই 100 মাইনাস 0, 100 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 100 কেলভিন। আর ডেল্টা V এর মান পেয়ে যাই 1003.03 মাইনাস 10, সেটা পেয়ে যায় 3.03 cm3, অর্থাৎ ঘন সেন্টিমিটার। আমরা এই ক্ষেত্রে যদি এই একককে মিটারে প্রকাশ করি তাহলেও যে মান আসবে ঘন সেন্টিমিটারে একই মান আসবে, বিকজ আমরা এই যে V1টা ব্যবহার করব সেটা ঘন সেন্টিমিটারে, আয়তন বৃদ্ধিটাও ব্যবহার করব ঘন সেন্টিমিটারে। এক জাতীয় আয়তন বা এক জাতীয় রাশি যদি ভগ্নাংশে থাকে তাহলে আমরা এক জাতীয় রাশি ব্যবহার করতে পারি, অথবা না হলে আমরা সেটাকে এককের যে কোনো একটা পদ্ধতি আমরা ব্যবহার করি, সাধারণত মিটার এককে আমরা কনভার্ট করে ফেলি। তো এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসালে আমরা গামা এর মান
পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে পারি। তারপরে দৈর্ঘ্য প্রসারণ সহগের কথা বলেছি, ক্ষেত্র প্রসারণ সহগের কথা বলেছি, আর এইভাবে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা যায়। এবং এই সূত্রকে আগের মতো অর্থাৎ ক্ষেত্র প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ সূত্র যেভাবে বিন্যস্ত করেছিলাম সেভাবে বিন্যস্ত করলে আমরা A2 ইকুয়ালস টু অর্থাৎ V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি, এই আরেকটা রিলেশন আমরা পেয়ে যাব। আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সূত্রটিকে অর্থাৎ যেভাবে বিন্যস্ত করেছিলাম এই সূত্রটিকে বিন্যস্ত করলে আমরা এই একটা রিলেশন পাবো। এই রিলেশনের মাধ্যমে আমরা শেষ আয়তনও নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বই থেকে আরো প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষ হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিক আলোচনা চলবে। আমাদের প্রত্যেকটি ক্লাসের সাথে থাকবে এবং বেশি বেশি অনুশীলন করবে, এই আশাটুকু ব্যক্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।